আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের জেনারেল ম্যাথের আমাকে পরিসংখ্যানটা অনেকেই বসে পড়াইতে। পরিসংখ্যানটা 9-এ পড়াইছি, তো 10-এ আর পড়ানো হয়নি। তো আমি একটু দাঁড়াও, বইটা দেখি। জেনারেল ম্যাথ বইটা খুলো সবাই, পরিসংখ্যান শুরু করি। কত নম্বর পেজ হবে এটা? শেষের দিকে, শেষ চ্যাপ্টারটাই তো মনে হয়। আমার কাছে পিডিএফ আছে, ওটা থেকেই বের করি। ও তোমাদের পরিমিতি করাচ্ছিলাম, বই উল্টা দিকে মনে পড়লো 16.34 করানো হয়নি, তো ওটাও করাই দিব না। পরিসংখ্যানটা একটু দেখাই দিই তারপরে। 16.34 না, মনে হয় 16.4 শুধু বাকি আছে। আচ্ছা, তো পরিসংখ্যান নিয়ে একটু কথা বলে নিই, কারণ পরিসংখ্যানটা আসলে এমনিতে তোমাদের পড়াশোনার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট পরিসংখ্যান আছে তোমাদের, যখন ক্লাস 6-7-এ ছিলা, 6-7-এরটা তো আমি আসলে জানি না খুব ভালো করে, মনে হয় আছে, কিন্তু ক্লাস 8-এ পরিসংখ্যান আছে। আমি 8-এর স্টুডেন্টদেরকে করাতে গিয়ে দেখছি 8-এর পরিসংখ্যান আছে। তো এখন এই পরিসংখ্যান ক্লাস 8-এ আছে, ধরো 7-এ তোমাদের কবে ছিল আমার জানা নাই বা আমার মনে নেই। আমি সেই নিজে তো কত আগে 6-7-এ পড়ছি, ওটা মনে নাই 6-7-এ কি ছিল না ছিল। তো পরিসংখ্যান যদি থেকে থাকে, পরিসংখ্যানটা দেখবা খুব ছোট ক্লাসেও পড়ানো হয়, আবার অনার্স লাইফে যখন যাবা তখনও দেখবা তোমরা যেই সাবজেক্টেই পড়ো, ইঞ্জিনিয়ারিং অথবা অনার্সের যে কোনো সাবজেক্টে পড়ো, আদার দেন মেডিকেল, ডাক্তারি পড়া ছাড়া যাই পড়ো তোমাদের পরিসংখ্যান লাগবেই। পরিসংখ্যান একটা ফুল কোর্স থাকবে তোমাদের, যে কোনো কিছুতে পড়ো। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, পরিসংখ্যান তোমার যেমন বাংলাদেশে পরিসংখ্যানবিদ যারা, ধরো স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করে, তারা আসলে বাংলাদেশে বসে খুব একটা ফ্লারিশ করতে পারে না। তারা দেখা যায় যে স্কুল কলেজের টিচার হয়। টিচিং প্রফেশনকে মানুষ তো একটু আন্ডাররেট করে, স্বাভাবিক। এই যে আমি স্টুডেন্ট পড়াই, এটা নিয়েও আমার যে আত্মীয় স্বজন, ফ্যামিলি মানুষজন, এরা অনেক কিছু বলে যে পড়াই। তো এটা আসলে বাংলাদেশের ট্রেন্ড এখন। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমি যে ধরো আমি নিজের লাইফের কথা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি যে একটা প্রাইভেট ফার্মে জব করি, ওই জবের বাংলাদেশে কোনো ভ্যালু নাই। বাংলাদেশের ভ্যালু হচ্ছে, আমি যদি এখন সরকারি অফিসে আমি যদি পিওনের চাকরিও করতাম, আমারে খুব, হ্যাঁ সে সরকারি চাকরি করে। তো বাংলাদেশে হচ্ছে মানুষজন একটু অন্যভাবে সবকিছুকে প্রায়োরিটাইজ করে, হোয়াট এভার। তো যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে আমাদের এই পরিসংখ্যান, বাংলাদেশে হয়তো পরিসংখ্যানের খুব একটা অ্যাপ্লিকেশন নাই। স্ট্যাটিস্টিক্স যারা পড়ে তাদেরকে দেখা যায় যে ওই জেনারেল লাইনেই চাকরি করতে হয়, কিন্তু বাইরের দেশে, বিশেষ করে আমেরিকাতে, তারপর হচ্ছে সুইডেন, সুইজারল্যান্ড, এইসব দেশে যারা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে, তারা হচ্ছে সবচেয়ে দেশের হাইয়েস্ট র্যাঙ্ক যে জবগুলা সেগুলা পায়, সবচেয়ে উঁচু পদের যে চাকরিগুলা সেগুলা পায়। এর কারণ হচ্ছে পরিসংখ্যান খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস, যে কোনো কিছু অ্যানালাইসিস করার জন্য, এটা বিজনেস সেকশনে হোক, এটা তোমার প্রাত্যহিক জীবনে হোক, এটা হচ্ছে জনসাধারণের জন্য, জনকল্যাণের জন্য হোক, যে কোনো কিছুর জন্য পরিসংখ্যান লাগবেই। যে কোনো কিছু অ্যানালাইসিস করার জন্য, তারপর হচ্ছে যে কোনো ইনফরমেশন নিয়ে কাজ করার জন্য তোমাদের পরিসংখ্যান লাগবেই। 100% পরিসংখ্যান ছাড়া কোনো কাজ হবে না। ইভেন তোমরা যদি চিন্তা করো যে এই যে করোনা ভাইরাস, ধরো করোনা ভাইরাস ডিটেক্ট করার জন্য এখন অনেক সেন্সর ডিজাইন করা হচ্ছে। অবশ্যই এখন সবকিছুর ফোকাস হচ্ছে ভ্যাকসিনের দিকে। ভ্যাকসিনের দিকে দেখে মানুষ হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন কিভাবে বানানো যায় সেটার দিকে এখন মানুষের সব ফোকাস।
কিন্তু কিছুদিন পর যখন ভ্যাকসিন মানুষের হাতে চলে আসবে, হয়তো বা আগামী 4-5 মাস পর বা 6 মাস পর সবার হাতে যখন ভ্যাকসিন চলে আসবে, তারপরে দেখবা মানুষজনের ফোকাস চলে যাবে কিভাবে করোনা মানে ডিটেক্ট করে, বা করোনা হচ্ছে মানুষের যে শরীরে করোনা আছে সেটা কিভাবে তুমি টেস্ট করতে পারবা, কোন একটা সেন্সর দিয়ে খুব কুইকলি টেস্ট কিভাবে করতে পারবা। ধরো ঘর দিয়ে একটা লোক ঢুকতেছে, এমন একটা সেন্সর গেটের মধ্যে লাগানো থাকবে, সেই গেটের মধ্যে সেন্সর কি করতে পারবে, ওই লোকটা ভেতরে ঢুকলেই টের পাবে যে তার মধ্যে করোনা আছে, তার ভিতরে ঢুকতে দিবে না। তার মানে তখন ভাইরাসটাকে আরো বেশি প্রতিরোধ করা পসিবল হবে। হোয়াট এভার, এটা এখনো বানানো হয় নাই, আমি জানি না বানানো যাবে কিনা, বাট কথা হচ্ছে বানানো যদি যায়, এই বানানোর কাজ করতে কিন্তু পুরোটাই স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করা লাগে। পরিসংখ্যান দিয়ে মানুষজন জাজ করে যে হ্যাঁ করোনা হইলে কিরকম সিমটমস দেখা দিতে পারে, না হইলে কিরকম, প্রারম্ভিক কেসে বা প্রারম্ভিক সিচুয়েশনে থাকলে কিরকম, শেষের দিকে থাকলে লেটারাল স্টেজে থাকলে কিরকম, সবকিছু জাজ করার জন্য পরিসংখ্যান লাগবেই। তো পরিসংখ্যান খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে যারা অনার্স পড়তেছে, যদি সায়েন্সের কোনো সাবজেক্টে মেডিকেল ছাড়া অনার্স করে, জিজ্ঞেস করে দেখো তাদের অনার্সে একটা পরিসংখ্যানের কোর্স করতে হয়েছে। যে কোনো সাবজেক্টে সবার জন্য একটা ম্যান্ডেটরি পরিসংখ্যান কোর্স আছে। সো পরিসংখ্যানে আমরা আসলে কি করি, পরিসংখ্যানে আমরা আসলে ইনফরমেশন, কোনো একটা জায়গার ইনফরমেশন অনেকগুলা ইনফরমেশন একসাথে নিয়ে ডেটা বা তথ্য আকারে বা উপাত্ত আকারে সেগুলাকে আমরা দেখি, তথ্যগুলাকে উপাত্ত আকারে দেখি, ইনফরমেশনকে আমরা ডেটা ফর্মে দেখি। যেমন মনে করো একটা মানুষের ওয়েট, এটা হচ্ছে ওই মানুষটার সম্বন্ধে একটা ইনফরমেশন। এখন এরকম যদি তুমি একটা ক্লাসের 50টা মানুষ বা 50টি স্টুডেন্ট, প্রত্যেকের ওয়েট তুমি একসাথে কালেকশনে নিয়ে আসলাম, সেটাকে বলবা সব মানুষের ওয়েট একসাথে নিয়ে আসলাম বা ইনফরমেশন একসাথে কালেক্ট করলাম, এটাকে আমরা বলি ডেটা। ঠিক আছে, ডেটা বা আমরা বাংলায় বলি উপাত্ত। তো হোয়াট এভার, আমি যেটা তোমাদের বলছিলাম, স্ট্যাটিস্টিক্সে আমাদের দুই রকমের কাজ। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আমাদের কাজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অ্যানালাইসিস করা আর একটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কোনো একটা জিনিস কাউকে রিপ্রেজেন্ট করা, মানে হচ্ছে ধরো বাংলাদেশে করোনা এখন কি হারে হচ্ছে, বা বাংলাদেশের ম্যাপ, ধরো এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ আমি ভালো আঁকতে পারি না, আমি এরকম চারকোনা দিয়ে বুঝালাম, ধরো এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এখন বাংলাদেশের কোন অঞ্চলে করোনা কেমন হচ্ছে, বা ঢাকায় কতটুকু, রাজশাহীতে কতটুকু, ঠিক আছে, মাত্রা কোথায় বেশি কম, সেটা বোঝানোর জন্য তুমি মনে করো একটা ম্যাপের মধ্যে ঢাকায় মনে করো করোনা সবচেয়ে বেশি, তাহলে ঢাকার মধ্যে তুমি করোনার যে ভাইরাসের যে সাইনটা বা ভাইরাসের যে ছবিটা, করোনা ভাইরাসের ছবিটা কি কদম ফুলের মতো না, ওই কদম ফুলের আকৃতি ঢাকার মধ্যে তুমি একটা ছাপ ফেলে দিও। এখন ঢাকার মধ্যে কদম ফুলটা দিলে একটু বড়, মনে করো সিলেটে করোনা অনেক কম, তাহলে সিলেটে কদম ফুলটা আঁকলা অনেক ছোট। তাহলে দেখো কদম ফুলের সাইজ দেখে বোঝা যাচ্ছে, কদম ফুল মানে ভাইরাসের সাইজটা, হ্যাঁ ভাইরাসের সাইজটা দেখে বোঝা যাচ্ছে কোন অঞ্চলে করোনা দ্বারা বেশি, কোন অঞ্চল করোনা দ্বারা বেশি এফেক্টেড। যেমন দেখো এই হচ্ছে বাংলাদেশ, ঢাকার এখানে মনে করো এত বড় করে একটা করোনা আঁকা, ঢাকার গায়ের উপর, সিলেটের উপর এই যে এতটুকু, তারপর হচ্ছে মনে করো খুলনার দিকে মনে করো এতটুকু। তো আমরা এই তিনটা দেখে কি মেজার করতে পারি, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে ভাইয়া বোঝাতে যাচ্ছে এখানে হচ্ছে করোনা ভাইরাসের আকৃতিটা বড় দেখাইছে, তার মানে হচ্ছে এখানে করোনা ভাইরাস বেশি, মানে অনেক বেশি স্প্রেড, ছড়িয়ে গেছে। এখানে অত বেশি ছড়াতে পারে নাই, এখানে হচ্ছে এই তিনজনের মধ্যে এটা হচ্ছে মাঝারি। এটা কিভাবে বুঝলা বলো তো? এটা কি কোনো আমরা ওই যে যেগুলো জানি আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, এগুলো দিয়ে দেখালাম? দেখাই নাই। এটা জাস্ট একটা প্রেজেন্টেশন, আমি তোমাদেরকে বললাম, তোমরা ওই অনুযায়ী বুঝবা। যেমন এই জিনিসটাই যদি আমি তোমাদের এইভাবে দেখাই, মনে করো একটা পিজার স্লাইসের মতো, ওই যে পাই চার্ট তোমরা যেটা বোঝো, পাই চার্ট আকারে দেখাই, আমি বললাম এই পিজাটা হচ্ছে করোনা, হ্যাঁ করোনা ইনফেক্টেড মানুষজনের সংখ্যা। এখন বাংলাদেশে যত মানুষ করোনা ইনফেক্টেড হয়েছে তাদেরকে আমি এই পিজাটা দিয়ে বুঝালাম। এই পিজার ম্যাক্সিমাম শেয়ার কারা? ঢাকার মানুষজন। ঢাকার মানুষজন সবচেয়ে বেশি শেয়ার মানে কি? এই করোনাতে বাংলাদেশের টোটাল যত মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ঢাকার। তার মানে আমরা কি করবো, এই পিজার মধ্যে সবচেয়ে বড় স্লাইসটা কাকে দিয়ে দিব? ঢাকাকে দিয়ে দিব। ভাইয়া বুঝাতে পারলাম কি?
সিলেট মনে করো সবচেয়ে কম, আমি কিন্তু জানি না সিলেট কম কি বেশি, হ্যাঁ এগুলো নিয়ে আমি পেপার পত্রিকা তেমনটা পড়ি না। তো সিলেটে মনে করো সবচেয়ে কম, তাহলে সিলেটে যেহেতু সবচেয়ে কম, তাহলে সিলেটের পিজার স্লাইস অনেক ছোট। এই যেটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে সিলেট। এখন এটা বুঝতে কি আইনস্টাইন হওয়া লাগে যে ভাই এখানে কি বুঝাইছে? ভাইয়া বুঝাইতে চাইছে ঢাকার জন্য পিজার স্লাইসটা বড়, তার মানে ঢাকায় বেশি ইনফেক্টেড পারসন, আর পিজার স্লাইস ছোট কার সিলেটের, তাহলে সিলেটে কম। দেখো এটা একটা রিপ্রেজেন্টেশন। এখন এই স্ট্যাটিস্টিক্স রিপ্রেজেন্টেশন করার বা মানুষের কাছে প্রেজেন্ট করার, প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক ওয়ে আছে, অনেক অনেক ওয়েতে তুমি প্রেজেন্ট করতে পারো। কোনো একটা জায়গার ইনফরমেশন তুমি অনেক অনেক ওয়েতে প্রেজেন্টেশন করতে পারো, অনেক অনেক ভাবে দেখাতে পারো, কালার করে দেখাইতে পারো। যেমন আমি যদি এইভাবে দেখাই যে ধরো এই দিকে বসালাম অক্ষের, এই দিকে বসালাম করোনা ইনফেক্টেড মানুষের সংখ্যা, আর এই দিকে বসালাম হচ্ছে, এই দিকে যে সবসময় তোমার শ্রেণী ব্যবধান বসাইতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করবা, সার্চ করে লিখবা হিস্টোগ্রাম, বার চার্ট, এগুলো লিখে ইমেজ অপশনে যাবা, দেখবা তোমাদের স্যাররা যেটা বুঝায় যে এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হাবিজাবি এগুলা বুঝায়, আমি এগুলো বলে দিব না, হ্যাঁ এগুলা বুঝায়, বলে যে এই একটা আয়তলেখর সাথে মিলিয়ে আরেকটা আয়তলেখ আঁকতে হবে, নাইলে নাকি হবে না। তোমাদের আমি দেখাই গুগলে যেসব ছবিগুলো দেয়া সেগুলো তো বিভিন্ন বড় বড় বইয়ের রেফারেন্স, তোমাদের আমি 9 10 থাকতেও দেখাইছিলাম। দেখো তো সব বার চার্ট, এই যে দেখো বার চার্ট, এগুলো কি সব একসাথে মিলানো? সবগুলা কি তোমার ওয়াই অক্ষ বরাবর? দেখো কিছু এক্স অক্ষ বরাবর আছে, দেখো এই যে গ্যাপ, কিছু কিছু মিলানো, কিছু কিছু আবার জোড়ায় জোড়ায় মিলানো। যখন যেভাবে প্রকাশের জন্য সুবিধা সেইভাবে মানুষজন প্রকাশ করে। এটা একটা প্রেজেন্টেশন, তুমি যেমনে দেখাও, এটা নিয়ে কারো কোনো ধরা বাঁধা নিয়ম নাই। বড় বড় ক্লাসের বই পড়বা, জীবনেও দেখবা না কোনো ধরা বাঁধা নিয়ম আছে যে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হাবি জাবি এইসব কথাবার্তার কোনো ভ্যালু নাই। তো স্যাররা যে তোমাদের কনফিউজ করে ফেলে যে এটা এইভাবে না আঁকলে, এখানে এরকম চিহ্ন না দিলে, এখানে রেখা এখানে না মিললে কাটা, এগুলো একদম ভুল, এগুলো একদম লজিকলেস কথাবার্তা। প্রথমে এই জিনিসটা মাথা থেকে আউট করে ফেলো, তোমাদের এই কারণে সমস্যাটা হয়। স্কুলের টিচারদের কাছে যে পরীক্ষা দাও, তারা নিজেরা কিছু না বুঝে কেটে দেয়। তোমাদের স্কুলে যারা স্ট্যাটিস্টিক্স পড়ায় তারা কি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট না? তাহলে তারা জানবে কেমন এগুলো? এখন আমি নিজেও স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট না, বাট আমি অন্তত ওই বইগুলা পড়ছি। আমি না পড়ে অন্তত মানুষের কাছে আবল তাবল কথা বলি না। অনার্সে আমাদের যখন স্ট্যাটিস্টিক্স ছিল তখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে রাইটারের যে বইগুলা, বাংলাদেশের রাইটারদের, ইভেন বাইরের দেশের রাইটারদের বইগুলো আমি পড়ছিলাম। আমি যেটা শিখছি যখন, আমি হয়তো অত বেশি কিছু জানি না, বাট যেটা যখন শিখছি ভালো করে শেখার চেষ্টা করছি ছোটবেলা থেকে। তো আমি এরকম কোনো রুলস কখনো পাই নাই যে এইভাবে এরকম রেখা, এখানে যদি ভাঙা চিহ্ন এরকম একটু বেঁকা তেরা হয় তাহলে নাম্বার কাটা, এইসব নাই কোথাও। তো তোমাদের এখন বলি, তোমাদের এখন যেহেতু স্কুলে কোনো পরীক্ষা নাই, বোর্ড পরীক্ষা কখনোই কাটবে না, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় কখনোই কাটবে না। স্কুলে যেটা হয়তো এখানে একটু গ্রাফে ভুল পাইলে পুরাটারে গোল্লা দিয়ে 0, ঠিক আছে? এগুলা যে 9 এ এগুলা বোঝানো খুব ডিফিকাল্ট, 9 এ বোঝাই, বাট ওরা স্কুলে পরীক্ষা দেয়, কি কাটা খেয়ে আসে, বলে যে ভাইয়া আমার তো কেটে দিছে নাম্বার। ঠিক আছে? তোমরা রেফারেন্স খোঁজো, ইন্টারনেট আছে তোমাদের, গুগল আছে, সার্চ করো, নিজেরা রেফারেন্স খোঁজো, নিজেরাই বুঝে যাবা যে কোনটা কারেক্ট। সাদা নিজেদের মতো একটা গদবাদা নিয়ম বের করে যে এইভাবেই করতে হবে, নাইলে আমি কাইটা দিব, ঠিক আছে? আমি কাইটা দিব, নাইলে এইভাবেই করবা, আমার কথা অনুযায়ী করবা। এটা হচ্ছে স্যারদের একটা ভুল নীতি। সো এইভাবে তোমরা এখন এটা নিয়ে কনফিউজড হবা না। তো আমি এই স্ট্যাটিস্টিক্স পড়ানোর সময় শুরুতেই আমি এই কথাটা বলে নিলাম যে এটা খুবই সিম্পল ব্যাপার, আমি প্রেজেন্ট করব, আমি যেমনি ইচ্ছা মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের স্ট্যাটিস্টিক্স এর তিনটা পার্ট না, বেসিক্যালি দুইটা পার্ট। একটা হচ্ছে প্রেজেন্টেশন, কোন একটা তথ্য মানুষের কাছে প্রেজেন্ট করা। স্ট্যাটিস্টিক্স এর পার্ট হচ্ছে দুইটা, প্রেজেন্টেশন, সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাজাম্পশন, ধারণা করা। ধারণা করা মানে কি? ধারণা করা মানে হচ্ছে ধরো
তোমাকে বললাম তুমি ধারণা করো তো আমি কয় বছর জীবনে বাঁচবো, তুমি কি বলবা? তুমি যদি বুদ্ধিমান এবং সেন মাইন্ডেড পারসন হও, তুমি বলবা ভাইয়া মানুষের হায়াত তো বলা যাবে না, বাট আমরা যদি এভারেজ এইজ চিন্তা করি, দেখো এইভাবে সুন্দর করে বলবা যে আমরা যদি এভারেজ এইজ চিন্তা করি তাহলে বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর। আপনি হয়তোবা এই 60 থেকে 65 বছর বা 55 থেকে 65 বছর এই বয়স পর্যন্ত বাঁচবেন। ঠিক আছে, এক্সেপশন হইতেই পারে, আমি একটু বেশি বাঁচতেই পারি, হয়তো আমি কালকেই মারা যেতে পারি, বাট কথা হচ্ছে আমরা কিন্তু এইভাবে বলবো যে হ্যাঁ গড় আয়ু যদি বিবেচনা করা যায় তাহলে আমার ধারণা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কয় বছর বাঁচবো বলো তো, তুমি বলবো ভাই আমার ধারণা আপনি এত বছর বাঁচবেন। সো এই অ্যাজাম্পশন করা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কাজ। দেখো তো মাত্র কি বললাম, গড় আয়ু বিবেচনা করলে, তার মানে অ্যাজাম্পশনের একটা পার্ট হচ্ছে গড় নির্ণয় করা। অ্যাজাম্পশনে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে ভাইয়া বাংলাদেশের বেশিরভাগ মানুষ কত বছর বয়সে মারা যায় জানেন? 60-65। যেমন দেখো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলির কথাই চিন্তা করো, তোমাদের ফ্যামিলিতে এই পর্যন্ত যারা যারা মারা গেছে তাদের আয়ু যদি চিন্তা করো। যেমন আমি আমার ফ্যামিলির কথা বলি, আমি তো আমারটা জানি, আমারটা বলি। আমার ফ্যামিলিতে আমি যদি একটু চিন্তা করি, দেখা যায় যে আমার ফ্যামিলিতে একদম 100 বছর বাঁচছে এরকম মানুষজন খুব কম। মানে আমার দাদা বাপ, মানে আমার কি হয়, আমার বাপের দাদা, হ্যাঁ, তো আমার বাবার যে দাদা, এখন ওনাদের হিসাবে ভুল হইতে পারে, বাট সবাই বলে উনি 100 বছরের বেশি জীবিত ছিলেন। এখন নাই, 100 বছরেরও বেশি সময় জীবিত ছিলেন, তার মানে তার আয়ু হচ্ছে 100 বছরের বেশি। এরকম আমাদের ফ্যামিলিতে এই একজনই আছে। তোমরা তোমাদের ফ্যামিলির কথা চিন্তা করো তো, এরকম মানুষ খুব কম না যে 100 বছর বেঁচে ছিলেন? খুব কম কিন্তু। তার মানে একদম 100 বছর আয়ু এরকম মানুষও খুব কম। আবার দেখো আমাদের ফ্যামিলিতে একদম জন্মের সময় মারা গেছে, মানে একদিন জন্মের সময় মারা গেছে, মানে তার আয়ু হচ্ছে একদিন বা 1 বছর বয়স পরে মারা গেছে, এরকম মানুষও খুব কম। যেমন আমার একটা খালাতো ভাই ছিল, ও হচ্ছে যেদিন জন্ম হয়েছে সেদিনই মারা গেছে। এরকমও আমাদের ফ্যামিলিতে ইনসিডেন্ট হচ্ছে একটা, মানে আমার দেখা, আমি জানি না আগের পরে ছিল কিনা, আমার দেখা। তাহলে খেয়াল করো, একদম কম অল্প একটু আয়ু নিয়ে পৃথিবীতে আসছে এরকম মানুষও কম, আর একদম বেশি আয়ু নিয়ে পৃথিবীতে আসছে এরকম মানুষও কম। বেশিরভাগ মানুষ আমাদের ফ্যামিলিতে যারা এই পর্যন্ত মারা গেছে, মনে করো আমার দাদা, আমার নানা, ঠিক আছে, এরকম যারা যারা আছেন তাদের বেশিরভাগেরই বয়স কিন্তু, আমার নানা বেশ কয়েকজন, মানে নানারা ভাই যারা ছিলেন, সো এদের বেশিরভাগেরই বয়স 60 থেকে 70-এর মধ্যে তারা মারা গেছে। সবাই বলতে গেলে সবাই 60 থেকে 70-এর মধ্যে মারা গেছে, খালি একজন নানা ছিলেন যে একটু আগে মারা গেছে, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, অ্যাক্সিডেন্টও মারা যাওয়ার একটা ওয়ে, ওটাও ধরলাম যে এরকম এক্সেপশন একজন, বাট বাকিরা সবাই 60 থেকে 70-এর মধ্যে মারা গেছে। এখন দেখো, তার মানে আমাদের ঘরে বা আমার ফ্যামিলিতে যদি আমি বলি যে যারা মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোন রেঞ্জে মারা গেছে, 60 থেকে 70। তার মানে আমি যদি এখন কাউন্ট করা শুরু করি যে আমাদের ফ্যামিলিতে কারা কারা এই পর্যন্ত মারা গেছে, তাদের বয়সগুলা বা তারা মৃত্যুকালে তাদের বয়স কত ছিল সেগুলো যদি আমি লেখা শুরু করি, সেগুলো আমি লেখা শুরু করলাম। ধরো একজন মারা গেছে একদম একদিনে মারা গেছে, একজন মারা গেছে 58 বছর বয়সে, ধরো একজন মারা গেছে 62 বছর বয়সে, আরো একজন সেও 62 বছর বয়সে মারা গেছে, আরেকজন মারা গেছে 64 বছর বয়সে, ঠিক আছে, আরেকজন মারা গেছে 62 বছর বয়সে, আরেকজন মারা গেছে 78 বছর বয়সে, আরেকজন মারা গেছে 100 বছর বয়সে। তুমি বলো কোন বয়সটা সবচেয়ে বেশি আসছে? ইচ্ছা করেই 62 তিনবার দিছি আর কি। তার মানে 62 এই তথ্যগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আসছে। প্রচুর মানে কি? প্রচুর মানে ফ্রিকোয়েন্টলি আসছে, এই জন্য এটাকে আমরা বলি প্রচুরক। সো দেখো, অ্যাভারেজ না করে আমরা প্রচুরক বলতে পারি। যেমন দেখো তুমি যদি এগুলো অ্যাভারেজ করো, 1 যোগ 58 যোগ 62 62 64, দেখবো ওই 60 65 কাছাকাছি আসবে। কথা হচ্ছে আমরা কিন্তু প্রচুরক নির্ণয় করতে পারি যে কোন তথ্যটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি আসছে, সেখান থেকেও গড়ের কাছাকাছি একটা আইডিয়া পাওয়া যায়। দেখো, গড় যেমন আমাদের একটা অ্যাজাম্পশন দেয়, অ্যাজাম্পশন মানে একটা ধারণা যে ভাইয়া বেশিরভাগ মানুষ আপনাদের ফ্যামিলিতে এই 60-65 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, তা আপনিও এই বয়স পর্যন্ত বাঁচবেন আশা করা যায়। অথবা তুমি বলতে পারো
আপনাদের ফ্যামিলির গড় আয়ু হচ্ছে 60 থেকে 65 মধ্যে, সুতরাং আপনি এই বয়স পর্যন্ত বাঁচবেন। দেখো তাহলে আমি কি করলাম, গড় বের করলাম, গড় বের করে তোমরা আমার বয়সের কথা বললা, অথবা প্রচুরক বের করে বললা যে আপনি এত বছর পর্যন্ত বেঁচে থাকবেন হয়তোবা। এখন কথা হচ্ছে তাহলে আমি কি কি কাজ করলাম দেখো তো। তোমাদের বুঝালাম প্রেজেন্টেশন, যেমন এই যে চার্ট দিয়ে, তারপর হচ্ছে একটা ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গা চিহ্নিত করে, তারপরে হচ্ছে পাই চার্ট দিয়ে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা যায়। আর একটা শিখালাম অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কি, যে কোনো একটা ব্যাপার সম্বন্ধে আইডিয়া করা। ঠিক আছে, যেমন আমি সবসময় অঙ্কে মনে করো 100-র মধ্যে 80-র উপরে নাম্বার পাইছি। এখন কালকে আমার একটা পরীক্ষা, আমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কত পাইতে পারো কালকের পরীক্ষায়, আমি বললাম আমি ইউজুয়ালি 80-র উপরেই পাই, তাহলে কালকেও পাবো, হয়তো বা কালকেও পাবো, অ্যাক্সিডেন্ট না হইল। তার মানে এটা কি করলাম, অ্যাজাম্পশন করলাম, একটা ধারণা করলাম। এই অ্যাজাম্পশন কিসের বেসিসে করলাম, সারা জীবন আমি যেইভাবে নাম্বার পেয়ে আসছি সেই নাম্বারের উপর একটা গড় আইডিয়া করে অথবা প্রচুরক আইডিয়া চিন্তা করে। এই গড়, প্রচুরক, আর একটা জিনিস আছে মধ্য, এইগুলো সব হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মধ্যে পড়ে। কেন্দ্রীয় প্রবণতা কি আমি বুঝাচ্ছি। কেন্দ্রীয় প্রবণতা বা ইংলিশে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো দেখো আমাদের স্ট্যাটিস্টিক্স তাহলে দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে প্রেজেন্টেশন আর একটা হচ্ছে অ্যাজাম্পশন। ঠিক আছে, তোমাদের লেভেলে এই দুইটা সিস্টেম নিয়ে বা দুইটা কি বলবো, দুইটা মডিউল স্ট্যাটিস্টিক্স এর। আর একটু বড় যখন হবা তখন এখান থেকে আরো আরো অনেকগুলা টেকনিক বের করবা, এক্সপেকটেশন, ঠিক আছে, অথবা এখান থেকে তোমরা সবচেয়ে বেশি যেটা পাবা সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। ঠিক আছে, কোয়ালিটি নির্ধারণ করা, গুণ নির্ধারণ। ঠিক আছে, গুণ নির্ধারণের টপিকটা আমি একটু পরে বলতেছি, এটা যদি ইন্টারভিউতে করবা আমি একটু জানাই দিব। বাট আপাতত তোমাদের 9-10 হচ্ছে দুইটা, প্রেজেন্টেশন এন্ড অ্যাজাম্পশন। প্রেজেন্টেশনে তোমরা অনেকভাবে একটা তথ্য প্রেজেন্ট করার টেকনিক শিখবা, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ, তারপর হচ্ছে অজীব রেখা, এগুলা দিয়ে। অ্যাজাম্পশনে তুমি কি করবা, কেন্দ্রীয় প্রবণতা বের করার চেষ্টা করবা, গড়, মধ্য, প্রচুরক, এগুলোর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলে নিলাম যাতে তোমরা বুঝতে পারো এটার কাজটা কি। এখন দেখো পৃথিবীর মানুষগুলার লাইফ স্প্যান বা জীবনকাল আমি এইখানে এই অক্ষে বসালাম। ঠিক আছে, এই অক্ষে বসালাম। এখন আমি বললাম যে এখানে হচ্ছে একদম পৃথিবীতে অনেক বাচ্চা আছে না যারা জন্মের দিন মারা গেছে, একদম একদম লাইফ স্প্যান হচ্ছে 0, সেখানে অনেক বাচ্চা মারা গেছে। অনেক বাচ্চাই হচ্ছে 1 সপ্তাহে মারা গেছে, 1 বছরে মারা গেছে, মানে 0 থেকে 1 বছরের মধ্যে অনেকে মারা গেছে। বা এটাকে ধরো 0 ধরলাম, এটা ধরলাম 10, 0 থেকে 10 বছরের মধ্যে অনেক বাচ্চাই অনেকভাবে মারা গেছে। 10 থেকে 20 বছরের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলে মারা গেছে। 20 থেকে 30 বছরের অনেক ইয়াং পোলাপান মারা গেছে, গেছে কিনা। আচ্ছা আমি একটু ছোট করে ধরি তাহলে আমার আঁকতে সুবিধা হবে। ধরো 0 থেকে 20 বছর পর্যন্ত টিন এজের অনেক পোলাপান পৃথিবীতে মারা গেছে এই পর্যন্ত। 20 থেকে 40-এর তরুণ লোকজনও মারা গেছে। 40 থেকে 60-এর তরুণ লোকজন, তরুণ বলা যাবে না, একটু প্রবীণ লোকজন মারা গেছে। 60 থেকে 80 বছর বয়সে অনেক বৃদ্ধ মানুষও মারা গেছে পৃথিবীতে। 80 থেকে 100 বছর বয়সে অনেক মানুষ মারা গেছে। 100 থেকে 120 বছর বয়সেরও অনেক মানুষ মারা গেছে। ধরো গত 100 বছর, মানে আমাদের গত শতাব্দীর হিসেব নিকাশ আমরা করতেছি যে গত শতাব্দীতে যত মানুষ মারা গেছে তাদের একটা কি বলবো আমি, একটা আদমশুমারি বলতে পারো, সেন্সাস, আদমশুমারি, অথবা একটা স্ট্যাটিস্টিক্স আমি দাঁড় করাতে চাচ্ছি। এখন আমি দেখবো, আমি মনে করো যত মানুষ 0 থেকে 20 বছরের মধ্যে মারা গেছে তাদের জন্য একটা একটা করে ফোঁটা দিব। এখন অত ফোঁটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কয়েকটা দিলাম। মনে করো 0 থেকে 20 বছরের বেশ কয়েকটা মানুষ মারা গেছে।
20 থেকে 40 বছর বয়সেও মারা গেছে। চল্লিশ থেকে 60 বছর বয়সেও মারা গেছে। তোমরা এটা দেখে কি বুঝতে পারো আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্লিয়ারলি, দেখি ভিডিও কোয়ালিটি কেমন। হ্যাঁ, দেখা যাচ্ছে মোটামুটি। তোমরা একটু দেখো তো এই জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পারবা। মশার ঝাঁকের মতো অনেকগুলা ফোঁটা দিলাম। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে, দেখো 120 বছরের উপরে বয়স হওয়ার পর মারা গেছে এরকম মানুষ খুব কম। আমি মাত্র একটা ফোঁটা দিছি, আনুপাতিক হারে দিছি, মনে করো যে এক একটা ফোঁটা মানে মনে করো 1 লাখ ধরো, তাহলে 120 বছরের উপরে মানুষ মারা গেছে মাত্র 1 লাখ। মানে এত বয়স মানে জীবিত ছিল এরকম মানুষও খুব বেশি না, মাত্র 1 লাখ। এই গত 100 বছরে কত কত মানুষ, কত কোটি কোটি মানুষ মারা গেছে, তার মধ্যে মাত্র 1 লাখ মানুষের 120 বছর বয়সের বেশি পর মারা গেছে। অল্প কিছু মানুষ, এই দেখো মাত্র 3টা ফোঁটা 4টা ফোঁটা দিছি 100 থেকে 120 এর মধ্যে। তাহলে অল্প কিছু মানুষ মারা গেছে 100 থেকে 120 বছর বয়সের মধ্যে, তাদের আল্লাহর রহমতে ভালোই আয়ু পাইছে। 80 থেকে 100 এর মধ্যে মোটামুটি ভালোই আছে। সবচেয়ে বেশি আছে কারা দেখছো, এই যে 40 এর পর, এই যে 50 থেকে শুরু করে মনে করো 68 পর্যন্ত, এই বয়সে দেখো সবচেয়ে বেশি ফোঁটা দিছে। সবচেয়ে বেশি ফোঁটা দিছি মানে তুমি কিন্তু এটা নিজেও চিন্তা করতে পারো। এই যে আমি মাত্রই তোমাদের এক্সাম্পল দিলাম, পৃথিবীতে যত মানুষ মারা গেছে তুমি যদি তাদের আয়ু নিয়ে একটু অ্যানালাইসিস করো, দেখবা বেশিরভাগ মানুষ এই 50 থেকে শুরু করে 68 বছর বা 70 বছর এর মধ্যেই মারা গেছে বেশিরভাগ মানুষ। এন্ড এটা 100%, এটাই সত্যি। এই ইনফরমেশন আমার ঘাটা লাগবে না, আমি জানি না, বাট এটাই সত্যি। তোমরা গুগল করে দেখতে পারো যে গত 100 বছর বয়সে, মানে গত 100 বছরে, গত 1 শতাব্দীতে পৃথিবীতে গড় আয়ু কেমন, তুমি মেপে দেখবা সেটা অবশ্যই 50 থেকে 70 এর মধ্যে থাকবে, আমার যেটা আইডিয়া। এখন একদম 0 থেকে 20 বছর বয়সেও খুব একটা মারা যায় না, খেয়াল করছো? 20 থেকে 40 এই যে তরুণ বয়সেও খুব একটা মানুষ মারা যায় না, হয়তো বা অ্যাক্সিডেন্টালি মারা যায়, অথবা হঠাৎ করে কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে এই কারণে মারা যায়, খুব রেয়ার। দেখো এই জায়গাটা ব্ল্যাঙ্ক। খুব কম মানুষ শুনছো না যে মানুষ যদি শোনে যে একটা মানুষ সে হচ্ছে, ধরো আজকে যদি আমি মারা যাই, তোমরা খুব অবাক হবা যে ভাইয়া হঠাৎ করে মারা গেল, ভাইয়ের তো বয়স মোটামুটি কমই ছিল। কিন্তু আজকে যদি আমার বয়স যদি এর চেয়ে 30 বছর বেশি হইতো আজকের চেয়ে, তখন হঠাৎ মারা গেলে তুমি বলতা যে, যেমন এভাবে বলতা যে হ্যাঁ ভাইয়ের তো বয়স হয়েছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করবে, এরকম অনেক কথা বল, উইশ করো। তার মানে কি? তার মানে এটা আনএক্সপেক্টেড না, বিকজ এটা এক্সপেকটেশনের মধ্যে পড়ে। আমার বয়স যখন 60-70 হয়ে যাবে তখন সেটা এক্সপেকটেশনের মধ্যে পড়ে, কিন্তু এইটা এক্সপেকটেশনের মধ্যে পড়ে না। দেখো এই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা। তার মানে দেখো, আমি যদি এই যে মানুষের জীবনকাল, লাইফ স্প্যানকে ইনফরমেশন ধরে, মানে এটাকে যদি তথ্য ধরে আমি কতগুলা তথ্য এক জায়গায় সাজাই, কতগুলা ডেটা কালেক্ট করি, তাহলে ডেটাগুলোর আমি একটা জিনিস খেয়াল করব, ডেটাগুলোর একটা নির্দিষ্ট মানের কাছাকাছি এই ডেটাগুলা থাকার একটা টেন্ডেন্সি আছে। নির্দিষ্ট একটা মানের কাছাকাছি তারা থাকার চেষ্টা করে। দেখো সব বয়সী, মানে মানুষের বয়স সাধারণত এই যে এই রেঞ্জের মধ্যে থাকে, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম বেশিরভাগ হচ্ছে এই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকার চেষ্টা করে। এটাকে বলা হয়, একটা নির্দিষ্ট জায়গার আশেপাশে সবাই থাকার চেষ্টা করে, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতা মানে কিন্তু কেউ ভাইবো না যে একদম মাঝখানে হইতে হবে। কেন্দ্রীয় প্রবণতা একটু সাইডে হইতে পারে, কেন্দ্রীয় প্রবণতা এইখানেও হইতে পারে, বাট আমার কথা হচ্ছে যে কোনো একটা সার্টেন জায়গাকে কেন্দ্র করে সবগুলা তথ্যের থাকার একটা প্রবণতা আছে, এটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা। এন্ড এই কেন্দ্রীয় প্রবণতা আমরা গড়, মধ্য, প্রচুরক 3টা সিস্টেমে বের করি। ভাইয়া বুঝাতে পারলাম? যেমন দেখো, আমি যদি বলি, ধরো এটার
আয়ু না দিয়ে এটা দিয়ে আমি বুঝালাম মনে করো বাংলাদেশের মানুষের, আচ্ছা $60 কত হয়, 6 8 48, 4800। আচ্ছা আমি এটা দিলাম মনে করো একটু তথ্যে ভুল থাকতে পারে, মানে হ্যাঁ তাকে আমি আরেকটা আঁকি থাকছে। মনে করো বাংলাদেশের মানুষের গড় ইনকাম, বাংলাদেশের মানুষের গড় ইনকাম, বাংলাদেশের মানুষের গড় ইনকাম যদি চিন্তা করো, বাংলাদেশে এমন মানুষও অনেক আছে যাদের মান্থলি ইনকাম হচ্ছে 10 লাখ 20 লাখ টাকা। হ্যাঁ, যারা কোটি কোটি টাকা ইনকাম করে ওনাদেরকে আমরা আমাদের হিসেবে বাইরে রাখলাম, হ্যাঁ, কারণ ওনাদেরকে আমাদের এই গ্রাফে আটানো যাবে না। এখন মনে করো বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের ইনকাম হচ্ছে 10 লাখ টাকা মাসে, বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের ইনকাম হচ্ছে 5 লাখ টাকা মাসে, অনেক মানুষ আছে যাদের ইনকাম হচ্ছে মাসে 2 লাখ টাকা, অনেক মানুষ আছে যাদের ইনকাম হচ্ছে মাসে 1 লাখ টাকা বা 1 লাখের কম। এখন বলো বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের ইনকাম যদি তুমি জিজ্ঞেস করো তাহলে কোন জায়গায় পড়বে? যেমন তোমাদের যদি জিজ্ঞেস করি এই তোমার ইনকাম কত, তুমি বলবো ভাই আমার ইনকাম 0 টাকা। তোমাদের এখানে যারা যারা আমার কাছে পড়ো, যদি কেউ অন্য কোনো কাজ না করে থাকো, ম্যাক্সিমামের ইনকাম কত? 0 টাকা। এই যে তোমরা সবাই এখানে বিচরণ করতেছো, দোষের কিছু নাই এটা, ঠিক আছে? একটা ফ্যামিলিতে ইনকাম সোর্স যে কোনো একজনের হাতে থাকে, যেমন হয় বাবা না হয় ভাই, বাকি সবাই তো ইনকাম করে না আসলে ম্যাক্সিমাম ফ্যামিলিতে। তো এরা কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে এই জায়গায় থাকার প্রবণতা, খেয়াল করছো? 0 টাকা ইনকাম বা মাসে হয়তো বা কিছু 2-4 হাজার টাকা ইনকাম করে, পোলাপান করিয়ে একটা দুইটা টিউশনি করে, এটা হচ্ছে 1 লাখ। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইনকাম কিন্তু এই 1 লাখের ভেতরে। এখন বাংলাদেশের মানুষগুলোর ইনকাম তুমি যদি এরকম একটু মাপো, আমি এগুলো একটু মুছে ফেললাম, 1 5 10 এগুলো মুছে ফেললাম। বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইনকাম কিন্তু এই যে এই রেঞ্জে থাকবে, একদম কমের দিকে বেশিরভাগ মানুষের রেঞ্জে থাকবে। এদিকেও আছে বাট কম, এদিকে আরো কম। ক্লিয়ার? তার মানে দেখো এইখানে বাংলাদেশের মানুষের মান্থলি ইনকামকে তুমি যদি তথ্য হিসাবে নাও, তাহলে দেখো এই ইনকাম গুলোর যে ডেটা, সেই ডেটাগুলোর এই জায়গায় থাকার প্রবণতা বেশি। বাট এটা যদি তুমি বাংলাদেশের মানুষের জন্য না নিয়ে এই একই গ্রাফে তুমি যদি আমেরিকার মানুষজনেরটা নাও, আমেরিকার মানুষের তো ইনকাম বেশি, বা সুইজারল্যান্ডের মানুষের অথবা কানাডার মানুষেরটা নাও, তাহলে দেখবা ওদের ইনকাম বেশিরভাগ হচ্ছে এই জায়গায় থাকবে। এবং ওই সব জায়গার প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি ইনকাম করে, একদম ছোট বাচ্চা কাচ্চা ছাড়া, যাদের 18 বছর বয়স হয়ে গেছে তারা বেশিরভাগই ইনকাম করে। তাহলে খেয়াল করো কানাডার জন্য সেন্ট্রাল টেন্ডেন্সি এই জায়গায়, বাংলাদেশের জন্য সেন্ট্রাল টেন্ডেন্সি এই জায়গায়। সো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে এই না যে সেটা সেন্টারে থাকবে, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে কোন একটা সার্টেন ভ্যালুর আশেপাশে সবার থাকতে চাওয়ার প্রবণতা, এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। ক্লিয়ার? এখন দেখো এই কেন্দ্রীয় প্রবণতা বের করার জন্য আমাদের তাহলে কি আছে? 3টা ওয়ে আছে। তোমাদের আরেকটু বুঝাই, সেটা হচ্ছে ওই যে কোয়ালিটি মেজার করা। যেমন দেখো কেন্দ্রীয় প্রবণতা অনেক সময় আমাদেরকে ভুল দিকে চালনা করে, মানে আমাদেরকে ভুল তথ্য দেয়। ভুল তথ্য দেয় মানে কেন্দ্রীয় প্রবণতা বের করা একটা কমন প্রসেস হচ্ছে গড় বের করা, যেটা তোমরা সবাই বুঝো। মনে করো একটা ব্যাটসম্যান, মনে করো ক্রিস গেইল। ক্রিস গেইল খেলে কেমন জানো? ক্রিস গেইল খেলে হচ্ছে এক ম্যাচে করছে 150, এক ম্যাচে করছে 150, পরের ম্যাচে 0, পরের ম্যাচে 0, পরের ম্যাচে মনে করো 5, পরের ম্যাচে মনে করো 15। ঠিক আছে? ক্রিস গেল কত করলো? এক ম্যাচে করছে 150, পরের 2 ম্যাচে 0, শেষ ম্যাচে একটু ভালো রান করছে 5 আর 15। এখন কথা হচ্ছে ক্রিস গেইলের ব্যাটিং এভারেজ কত? আমি একটু হিসাব করে দেখলাম, 150 আর 70। কয়টা ম্যাচ খেলছে? 5টা ম্যাচ। 5টা ম্যাচে 170 5 দিয়ে ভাগ করলে এভারেজ হচ্ছে 34। 34 দেখো
সো ক্রিস গেল হচ্ছে এইভাবে রান করছে, বা আমি আর একটু বাড়াই দিই, মনে করে এক ম্যাচে ডাবল সেঞ্চুরি করছে। এক ম্যাচে যদি ডাবল সেঞ্চুরি করে, এই 200 আর 220 কে একটু 5 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 44। তো এভারেজ হচ্ছে 44। এখন ধরো তুমি জানো না যে ক্রিস গেল কেমন ব্যাটসম্যান, তোমাকে আমি বললাম ক্রিস গেল হচ্ছে এভারেজে এই সিরিজে 5 ম্যাচে 44 রান করে করছে। আর মনে করো ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার মনে করো মাইক হাসি খেলতেছে। মাইক হাসি কে কোচেন, এখন খেলে না। সো মাইক হাসি হচ্ছে কি এমন একটা ব্যাটসম্যান, সে কনসিস্টেন্টলি প্রত্যেক ম্যাচে রান করে। এখন মনে করো হাসি, সে প্রথম ম্যাচে রান করছে 40, পরের ম্যাচে করছে 50, পরের ম্যাচে করছে 52, তারপরে ম্যাচে করছে 38, তারপরে ম্যাচে করছে 48। এখন হাসির এভারেজ কত? হাসির এভারেজ হচ্ছে 40, 50, 52, 38, 48 ভাগ 4, সরি ভাগ 5। এটা আসে হচ্ছে, ভুল করলাম, 90 প্লাস 52, 38, 48। এখন হাসির এভারেজ হচ্ছে 45.6। তো আমি আরেকটু কমাই দিই এক জায়গায়, মনে করো এটা দিলাম 40। তাহলে এটা যদি 40 দেই, 40 40 80 আর 50 130। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সেম রাখলাম। হাসির এভারেজ হচ্ছে 44, এরও হচ্ছে 5 ম্যাচ মিলিয়ে 220, এরও হচ্ছে 5 ম্যাচ মিলিয়ে 220। এখন খেয়াল করো, এখন আমি যদি কোশ্চেন করি ব্যাটসম্যান হিসেবে তুমি টিমে কাকে নিবা, আচ্ছা কোনো বায়াসনেস নাই, তোমরা আবার ভাইবো না যে আমার ক্রিস গেল পছন্দ আমি ক্রিস গেলকে নিব, এরকম না, ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ব্যাটসম্যান হিসেবে কাকে নিবা টিমে, বুদ্ধিমানরা কি চিন্তা করবে? বুদ্ধিমানরা চিন্তা করবে ক্রিস গেল এক ম্যাচে 200 করে, সেই ম্যাচে আমাকে অনেক ভালোভাবে জিতাইছে, কিন্তু পরের সবগুলো ম্যাচে ভরা ডুবি দিছে। তো ক্রিস গেলের ব্যাটিং এভারেজ দুইজনেরই 44, বাট গেল হচ্ছে এক ম্যাচ জিতাইতে পারবে, বাকি 4 ম্যাচে গোল্লা। কিন্তু হাসি হচ্ছে এমন একটা প্লেয়ার, সে প্রত্যেক ম্যাচেই জেতার জন্য কোনো না কোনো কন্ট্রিবিউশন করতেছে, প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু রান করতেছে, কিছু না কিছু পার্টনারশিপে রান করতেছে। ক্রিকেট খেলা তো সবাই বোঝো, ছেলে মেয়ে যারাই আছে, সো পার্টনারশিপে কিছু রান করতেছে, তার মানে প্রত্যেক ম্যাচেই সে টিমকে হেল্প করতেছে। তাহলে এখন আমরা বলতে পারি না যে বেশি এফেক্টিভ কে, বলতো প্লেয়ার হিসেবে বেশি এফেক্টিভ কে, কে বেশি দলের জয়ে অবদান রাখে? হাসি। ও হচ্ছে প্রত্যেক ম্যাচেই জয়ে অবদান রাখতেছে। ধরো প্রত্যেক ম্যাচেই ও যে 2টা ম্যাচে 50 করছে, সেই 2টা ম্যাচে জিততে পারছে টিম, 40 করছে এই ম্যাচেও জিতছে, এই ম্যাচেও জিতছে, খালি একটা ম্যাচে হারছে। ধরো এমন হইতে পারে 38 করা ম্যাচেই জিতছে, এইটাতে হারছে, হইতেই পারে। বাট ধরো ও 4টা ম্যাচ জিতাইতে পারছে, অল্প স্বল্প রান করছে, বাট প্রত্যেক ম্যাচেই রান করছে। ক্রিস গেল হচ্ছে একটাতে খুব ভালো ব্যবধানে জিতাইছে, বাট পরের ম্যাচগুলোতে গোল না। এখন ব্যাটসম্যান হিসেবে কাকে চুজ করব? দুইজনেরই ব্যাটিং গড় সেম, তাহলে সবসময় গড় বা এভারেজ আমাকে এক্সাক্ট অ্যাজাম্পশন দেয় না। আমি কি বলছি তোমাদের মাত্র, যে আমাদের স্ট্যাটিস্টিক্স পড়ার কাজ হচ্ছে, বা আমাদের টার্গেট হচ্ছে অ্যাজাম্পশন করা, একটা ধারণা করা। আমাদের এই গড় বের করে আমাদের ধারণাটা সবসময় আমাদের জন্য কি বলবো এফেক্টিভ না, বা কোয়ালিটি ভালো করে বুঝায় না, কোয়ালিটি অ্যাসিওর করে না। তখন আমাদের আরেকটা জিনিস লাগে, সেটাকে আমরা বলি হচ্ছে মেজার অফ ডিসপারশন, বাংলায় বলে বিস্তার, বিস্তার পরিমাপ করা। তোমরা এখন 9-10 এ পড়বা কেন্দ্রীয় প্রবণতা, ইন্টার উঠে পড়বা বিস্তার পরিমাপ করা, ঠিক আছে? ওখানে গিয়ে আরো অনেক জিনিসপত্র পড়বা, ঠিক আছে? ডেভিয়েশন, ওকে? সো মেজার অফ ডিসপারশন, ডেভিয়েশন, এইগুলা নিয়ে পড়াশোনা করবো, অনেক মজার মজার টপিক এগুলো। বাট আমি তোমাদের যে বেসিকটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো তোমাদের তাহলে স্ট্যাটিস্টিক্স এর কাজ কি? তোমাদের 9-10 এর কাজ হচ্ছে প্রেজেন্টেশন আর হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, ইন্টারে কাজ হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজার অফ ডিসপারশন, আর অনার্সে গিয়ে কাজ করবা কি জানো? মেজার অফ ডিসপারশন আর হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কাজ করবা। স্ট্যাটিস্টিক্সে একটু একটু করে অ্যাডভান্স হবে যত উপরের দিকে যাও। এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে মূল কথাবার্তা। দেখি কারো কোনো কোশ্চেন আসছে কিনা, আজকে একদমই কোশ্চেন দেখা হয় নাই, অবশ্য তোমরা কোশ্চেন করো না, এই জন্য আমি দেখিও না।
ওয়ালাইকুম সালাম সবাইকে। করোনা আক্রান্ত, করোনাকে ভয় পাইও না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। করোনা এখন ভয়ের কিছু নেই। মানে এটা আমি বলি না, বললে আবার অনেকে খেপে যায়, বাট এটা সত্যি কথা। করোনা এখন আর আমাদের তেমন কিছু করতে পারবে না। মানে আমার বিশ্বাস কিছু হবে না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ন্যাচারালি আমাদের এখন ইমিউনিটি বুস্ট করছে, আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। সব জায়গায় তো এখন যাওয়া আসা হচ্ছে। আমি আগে নিজেই সবাইকে মাস্ক পরতে বলতাম, আমি নিজেই মাস্ক পরি না। যদি এটা তোমাদের কাছে বলা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, অ্যাজ এ টিচার আমাকে এটা বলা উচিত না, বাট যেটা সত্যি ফ্যাক্ট, আমি এখন নিজেই মাস্ক পরি না, বহুদিন ধরে পরি না। বাসে উঠি, বাসে করে অফিস যাই আসি, কয়দিন সহ্য হয় বলো আসলে। এই যে আগে অফিসে সিএনজিতে যাইতাম, সিএনজিতে যাইতে আমার অফিস হচ্ছে বনানীতে, এখান থেকে সিএনজিতে যাইতে 250-300 টাকা লাগে। 300 টাকা লাগে যদি মানে এমনিতে কন্ট্রাক্ট করলে 300 টাকা, আর যদি আমি ওভাইতে যাই তাহলে 275, মানে 350 এই হিসাবে বসি। 250-র উপরে ওঠে সবসময়। এখন আমি যাওয়া আসার পথে খালি 300-600 টাকা খালি সিএনজি ভাড়াই দিব। তা আমি তো ডেলি অফিসে যাওয়া আসা করতে করতেই আমার সব স্যালারি শেষ। কারণ ডেলি যদি 600 টাকা করে তুমি হিসাব করো, মাসে প্রায় 15-16 হাজার টাকা সব খালি যাওয়া আসার পিছনে খরচ করতেছি। এটা কি করা যায়? তো প্রথম কয়েকদিন করতাম, আব্বু আম্মু অনেক ঝামেলা করতে, বলতে এভাবে যাইতে হবে। আর মাঝখানে অনেক গরম ছিল, সাইকেল নিয়ে যাবো সেটারও উপায় নেই, সাইকেল চালায় এই গরমের মধ্যে যাওয়া যায় না। তো আমি কি করলাম, এই কিছুদিন আগে থেকে আমি এখন বাসে যাই। আমার ফ্যামিলি সবাইকে বলিও না, আমি বাসেই যাওয়া আসা করি। এটা এত মানে আমি এখন আর ভাবছি যে হওয়ার এটা আমি আটকাইতে পারবো না, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ পাবো না যে মানুষটার ভাইরাল ফিভার হয় না। তো ভাইরাস আসলে আটকানো খুব ডিফিকাল্ট, আমার যেটা মনে হয়। মানে আমার স্বল্প জ্ঞানে আমি এটা বলতেছি, এটা আমার ভুল হইতে পারে, তোমরা আমার কথাগুলোকে সিরিয়াসলি নিও না, বাট আমার কাছে মনে হয় এটাকে আটকানো খুব ডিফিকাল্ট। সেটা শুধু শুধু আটকাতে গিয়ে এত হ্যাসেল ভালো লাগে না। ধরো মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, উজু করলাম, উজু করার পর কলটা যে বন্ধ করব, কল ওই কলে তো অনেক মানুষ ধরছে, কেমনে বন্ধ করব? তারপরে মসজিদে নামাজে ঢুকলাম, নামাজে ঢুকলে সিজদা দিতে যাব, ওইখানে অনেক মানুষ পাড়া দিছে। মসজিদের উপর সব জায়গায় তো উপর দিয়ে হাঁটা চলা করে মানুষজন, ফ্লোরের উপর দিয়ে, সেখানে আমি সিজদা দিচ্ছি। কয় জায়গায় আটকাবো নিজেরে বলবো আমার? মসজিদে আমি একদিন জুমার নামাজ পড়তে গেছি, পরে আমি দেখলাম একটা লোক, সে হচ্ছে ডাবল মাস্ক পরা, হ্যাঁ ডাবল মাস্ক পরা, আর হচ্ছে হাতে পলিথিনের ওই যে গ্লাসগুলো আছে না, ওইগুলো পরে উঠছে। মানে নামাজ পড়তে আসে, নামাজ পড়তে আসে পরে ওই যে দান বাক্স আছে না মসজিদে, দান বাক্স তো একটার পরে একটা দিয়ে দেয়। তো দান বাক্স দিচ্ছে পরে, দান বাক্স তো তার দিকে ঠেলে দিয়েছি, এখন দেওয়ার পরে সে আর দান বাক্স ধরে না, ধরে যে 500 জনকে দিতে হয়। মানে ছেলেরা রিলেট করতে পারবো, মেয়েরা তো আর মসজিদে যাওয়ার একটু বুঝবা না। যেরকম লাইন ধরে সবাই বসে, দান বাক্স একজন একজন করে পাশে, মানে এটা নিজেদেরই দায়িত্ব, আমি কিছু দান করলে করলাম, করার পরে আমি 500 জনকে দিয়ে দিলাম। এখন ওই লোক তো আর দান বাক্স ধরে না। তো ধরে না কেন? কারণ এই দান বাক্স প্রত্যেকটা মানুষ ধরে ধরে নিছে, সে আর ধরে না। সে আমারে আঙুল দিয়ে দেখায়, এখান থেকে সরান, মানে সামনের দিকে নিয়ে যান। আমি আর তাকাই না, এত পার্ট মানে আপনি ধরতেই পারেন না একারে। এটা আমি চিন্তা করছি, মিয়া যান আপনি, মানে আমি কিছু বলি না, আমি আবার অন্যদিকে তাকাইছিলাম। পরে দেখি কিছুক্ষণ পরে সে কি করবে বুঝতেও পারতেছে না, তখন সে ওই পাঞ্জাবি দিয়ে ঠেলে তারপরে পাঠাচ্ছে। ওই লোকটারই আমি আরেকদিন দেখছিলাম, তার ভাই সাথে আসছিল, ভাইকে দিয়ে সরাইছে, মানে নিজে ধরে নাই, ভাইকে দিয়ে সরাইছে। ভাইকে বলে যে সরাও সরাও, ওই দিকে দাও, মানে সরাও মানে ওইভাবে বলে নাই, মানে ওই দিকে দাও। আবার ওইটা ধরার সাথে সাথে মানে পকেটের মধ্যে ওই যে কি জানি বলে ওইখানে, হেক্সিসল নিয়ে ঘোরে, ওটা দিয়ে তারপরে হাতটা ঘষে ঘষে একদম একাকার। এখন আমার কথা হচ্ছে, সারাদিন এটা কয়বার করবা? এটা পসিবল? বাংলাদেশের মতো এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে এটা পসিবল না, আমার মনে হয় না এটা সম্ভব। কত হাত স্যানিটাইজ করা যায়? এই যে মানুষ বলে গ্লাভস পরলেই তো হয়, গ্লাভস যে পরবো, গ্লাভসের উপরে লাগবে না? তারপর আমি আমার পকেটে হাত দিব না ওই গ্লাভস, মানে পকেট থেকে টাকা বের করার জন্য?
তো পকেটে তো করোনা লেগে গেছে, ওই গ্লাভসের উপরে করোনা লেগে গেছে। তা আমি যখন অফিসে গিয়ে গ্লাভস খুলে হাতটা করে বসছি, তখন তো আমি আমার প্যান্টে হাত দিচ্ছি, শার্টে হাত দিচ্ছি। এই শার্টে যে এসে লাগে নাই রাস্তার মধ্যে, এটা আমি বুঝবো কেন? মানে আমি কি অফিসে গিয়ে জামা কাপড় নিয়ে যাবো, অফিসে গিয়ে সব জামা কাপড় চেঞ্জ করে ভিতরে ঢুকে আবার বাসায় আসার সময় আবার পুরানো জামা কাপড় পরবো, আবার বাসায় এসে বসবো? এত ভাই আমি একদম নিস্তার চাইছি, আমার পক্ষে সম্ভব না। আমি হার মানছি দেখে আমি এখন আর এটার পিছনে ঘুরি না। এন্ড আমি সব জায়গায় এখন যাই মাস্ক ছাড়া। তোমরা কেউ এই জিনিসটা ফলো করো না আমাকে, আমি বারবার বলতেছি, এটা জাস্ট আমি আমার এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি আর এটারে আটকানোর চেষ্টা করি না। এন্ড আমার কাছে মনে হয় আমি লাইফটার 6-7 মাস নষ্ট করছি। 6-7 মাস হচ্ছে করোনার ভয়ে একদম নড়াচড়া না করে নষ্ট করছি। আমার উচিত ছিল ওই সময় নর্মাল লাইফ লিড করা, আমার এটা মনে হয়। হইলে হবে, মরে গেলে মরে গেলাম, আমি এইভাবে ভাবা শুরু করছি এখন। এটা বাধ্য হয়ে হয়তোবা এটা আউট অফ ফ্রাস্ট্রেশন হইতে পারে, করোনার বিরক্তিতেও হইতে পারে, বাট আমার কথা কেউ ফলো করো না। টিচার হিসেবে তোমাদের এইগুলা শেখানো উচিত না। আমি কিন্তু শিখাই নাই, আমি জাস্ট আমার ভিউ বললাম তোমাদেরকে, হোয়াটএভার। তো যেটা বলছিলাম, আমি এটা অনেক কিছু তোমাদের আগেও একবার বলছিলাম যে আমি আসলে এটা অনেক কিছু দেখেই ডিসাইড করছি। এই যে রাস্তাঘাটে এত মানুষ দেখি, রিক্সায় উঠি, রিক্সাওয়ালাদের সাথে কথাবার্তা বলি, কই কোনো রিক্সাওয়ালার তো করোনা হচ্ছে না। তো ওনারা তো সারা দিন রাস্তাঘাটে থাকতেছে, এই করতেছে সেই করতেছে। আমি এটা দেখে আমি ভাবছি যে এখন এটা রোগ বালাই, আল্লাহ যদি দেয় তো হবে, না দিলে হবে না। যে কয়দিন সুস্থ থাকলাম, হইলে হয়ে গেল। তো এই জন্য করোনা নিয়ে খুব একটা ভয় পাইও না। মানে আমি তোমাদের বলি না তোমরা এরকম রাতলেসলি চলো, বাট কথা হচ্ছে এত রাতলেস হওয়ার দরকার নেই। বাট কথা হচ্ছে যে তোমরা ভয় পাইও না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এত ভয় পাইলে চলবে না আমাদের। তো আমরা এখন পড়া শুরু করি। দেখো আমাদের বইয়ে প্রথম দিকেই আমি চলে যাই, দেখি আমি বইয়ে কি কি আছে। করোনা ভ্যাকসিন তৈরি হচ্ছে বা হইছে বা হওয়ার পথে। করোনা ভ্যাকসিন অনেকখানি প্রোগ্রেস করছে, হওয়ার পথে। এটাকে একদম ফেলে দেওয়া যায় না, করোনা ভ্যাকসিন বেশ ভালো ইমপ্রুভ করছে। ধারণা করা হচ্ছে আগামী 5 মাসের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, বাংলাদেশে তো আসবেই। বাংলাদেশে আসলে সবার আগে পাবে হচ্ছে তোমার ওই যে কিছু সেকশন আছে, যেমন ধরো পুলিশ, তাদেরকে আগে দিবে, ডাক্তারদের তাদেরকে আগে দিবে। সো আগে কিছু প্রায়োরিটাইজ করে দিবে, আর সাধারণ মানুষের হাতে আসতে হয়তো বা 5 মাস লাগবে আরো। মানে আমি বড় বড় জার্নাল পড়ে যা জানতে পারছি, পুরো পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে। এবং করোনাটা হচ্ছে এমন ভাবে ছড়িয়ে গেছে, এখন বাংলাদেশে আসবে না এটা বলা যায় না যে বাংলাদেশ গরিব রাষ্ট্র, এখানে আসবে না, এটা আসলে ঠিক না। গরিব রাষ্ট্রে বিতরণ করার জন্য যারা ধনী রাষ্ট্র আছে বা ধনী মানুষজন আছে, যেমন মনে করো বড় বড় যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী যারা আছে, তারা নিজেরাই বলছে যে তারাই প্রোভাইড করবে যত ফ্যাসিলিটিস দরকার মানুষকে এই সুবিধাটা দেওয়ার জন্য। সো সব সাধারণ মানুষের কাছে একটা সময় আসবে, খুব একটা ভয়ের কিছু নাই। আর তোমরা এত নাচানাচি করো না যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে না, তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা হবে। এই যে ডিসেম্বরে পড়তো আর আমি পড়াবো না, বাট নিজেদের পড়াশোনা কন্টিনিউ রাখো। তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ, এই 3 দিন আগে যে জিনিস পড়াই সেই জিনিসই ভুলে যাও, মনেই থাকে না ভাইয়া পড়াইছি কি পড়াই নাই। তো বাসায় একটু পড়াশোনা করো, এই করোনার ভ্যাকসিনও চলে আসবে, পরীক্ষা টরীক্ষা সবই হবে। তোমাদের ম্যাট্রিক পরীক্ষা বাদ দেওয়ার কোনো কারণ দেখি না আমি। ম্যাট্রিক পরীক্ষা সাধারণত হয় ফেব্রুয়ারি মাসে, এখনো ফেব্রুয়ারি মাসের জন্যই আরো 2 মাস বাকি আছে। আর ম্যাট্রিক পরীক্ষা যদি আরো 2 মাস বেশি পিছায়ও, এপ্রিল পর্যন্তও নেয়, তাও কোনো প্রবলেম নেই। তোমাদের পরীক্ষা পিছাইতে পারে, কিন্তু বাদ দিবে এই আন্দাজে ঘুরো না। এক জিএসসি সার্টিফিকেট, একটা অপাঙ্কেয় সার্টিফিকেট দিয়ে যে খাবা, এটা তো নিজের কাছেও খারাপ লাগে যে না আমি একটা ফালতু সার্টিফিকেট দিয়ে ম্যাট্রিক চালাই দিচ্ছি, তো ঠিক হচ্ছে না, নিজের কাছেই তো খারাপ লাগে। তোমরা অবশ্য ফ্রি পাওয়ার জন্য ঘুরতেছো, ঠিক না? আচ্ছা, এখন দেখো আমরা বইয়ের পড়ায় যাই। তো আমাদের প্রথম দিকে আমি একটু যেটা করছিলাম, বই খুলতে নিছিলাম। হ্যাঁ, তো দেখো আমাদের প্রথমেই হচ্ছে উপাত্তের উপস্থাপন। দেখো ভাইয়া যেটা বলছি তোমাদের, প্রেজেন্টেশন অফ ডেটা। আমাদের প্রথমেই শিখতে হবে ডেটা কিভাবে প্রেজেন্ট করা যায়, প্রেজেন্টেশন অফ ডেটা। তারপরে দেখো প্রেজেন্টেশন অফ ডেটার মধ্যে তোমাদের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, বা আমরা যেটাকে বলি গণসংখ্যা
নিবেশন সারণী। এগুলো কিন্তু সব তোমাদের আগেই ছিল, জাস্ট তোমাদের রিপিট করা একবার। গণসংখ্যা নিবেশন সারণী, এটা আজকে বুঝাই দিচ্ছি। গণসংখ্যা নিবেশন সারণী মানে হচ্ছে কোন একটা ঘটনা কত বেশি বার ঘটছে সেটা আমরা গণসংখ্যা বা ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্টলি ঘটছে। ফ্রিকোয়েন্ট ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত। যেমন আমরা বলি না যে আমার প্রায় জ্বর হয়, মানে কি আমার ফ্রিকোয়েন্টলি জ্বর হয়। ফ্রিকোয়েন্টলি জ্বর হয় মানে দেখা যায় 2 দিন পর পরই আমার জ্বর হইতেছে। ভাইয়া বুঝাইতে পারলাম কি? ঠিক আছে, ধরো যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে তারা বলবে আমার ফ্রিকোয়েন্টলি ঠান্ডা কাশি লেগেই থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে সপ্তাহের যে 7 দিন, 7 দিনের মধ্যে 5 দিনই সে ওই ঠান্ডা হাঁচি কাশিতে আক্রান্ত। তার মানে আমি বলতে পারি তার এই রোগটা সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই থাকে। ভাইয়া বোঝাতে পারলাম কিনা? এখন ধরো তোমার একটা রোগ, ধরো ওই ঠান্ডা লাগা, এটা হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন থাকে। আমার ওই ঠান্ডা লাগার রোগটা হয়তো সপ্তাহে 7 দিনের মধ্যে 1 দিন থাকে। তার মানে 7 দিনের মধ্যে একবার আমার ক্ষেত্রে ঘটনাটা ঘটছে, তোমার ক্ষেত্রে 5 বার ঘটছে। তার মানে তোমার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু ফিজিক্সের লজিকে বলতে পারি, ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি একক সময় ঘটা সংখ্যা। যেমন আমরা বলি না যে কোন একটা শব্দের কম্পাঙ্ক 300 হার্টজ, হার্টজকে আমরা বলি পার সেকেন্ড। তার মানে শব্দটা যে তরঙ্গ, সেই তরঙ্গটা সেকেন্ডে 300 বার কম্পিত হয়েছে। 1 সেকেন্ডে, বা 1 সেকেন্ডে না বলে বলতে পারি একক সময় 300 বার। যেমন একক সময় মানে চিন্তা করো 1 সপ্তাহ। 1 সপ্তাহে তোমার ঠান্ডা বা হাঁচি কাশি এটা তোমাকে এফেক্ট করছে 5 বার। তাহলে আমরা বলতে পারি 5 পার উইক। এখানে যেমন পার সেকেন্ড, এটা আমি দিলাম পার উইক। মানে সহজ কথা, ফ্রিকোয়েন্সির একক হচ্ছে পার টাইম, টাইম ইনভার্স। ঠিক আছে? সো এখন টাইমটা তুমি উইকে রাখতে পারো, ঘন্টায় রাখতে পারো, সেকেন্ডে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো তোমার হচ্ছে 5 পার উইক, আমার হচ্ছে মনে করো 1 পার উইক। তাহলে দেখো আমার ফ্রিকোয়েন্সি কম, তোমার ফ্রিকোয়েন্সি বেশি। এটাকে বলে ফ্রিকোয়েন্সি, কত বেশি বার ঘটলো। ঠিক আছে? যেমন আমি বললাম একটা পরীক্ষা নিলাম, মনে করো 30 মার্কের। 30 মার্কের পরীক্ষা নিয়ে বললাম আমার সামনে মনে করো 200 স্টুডেন্ট। 200 স্টুডেন্টকে 30 মার্কের পরীক্ষা নিলাম, নিয়ে বললাম এই তোমাদের মধ্যে শূন্য পাইছো কয়জন? হাত তুললো মনে করো 40 জন। বুঝতে পারছো সেকশনটা কি? 200 জন স্টুডেন্টের মধ্যে 40 জনই শূন্য পাইছে 30 এর মধ্যে। আচ্ছা, খুব ভালো স্টুডেন্ট সব, তাই না? সো এখন দেখো শূন্য পাইছে কয়জন আমি জিজ্ঞেস করলাম, ওরা মনে করো 40 জন হাত তুলছে। তাহলে আমি বলবো শূন্যর পক্ষে ঘটা, এটাকে গণসংখ্যা বা ঘটন সংখ্যাও বলে। ঘটন সংখ্যা মানে ওই ঘটনাটা কয়বার ঘটছে সেটার সংখ্যা। কয়বার ঘটছে? শূন্য পাওয়ার ঘটনাটা 40 জনের জন্য ঘটছে। 40 জন শূন্য পাইছে, মানে শূন্য পাওয়ার ঘটনাটা 40 বার হইছে। বা আমি যে খাতা দেখছি খাতার মধ্যে শূন্য বসাইছি 40 বার। এখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের মধ্যে 30 পাইছো কয়জন? 30 এ 30, মনে করো 5 জন হাত তুলছে। তাহলে 30 পাওয়ার ঘটনাটা হইছে 5 বার। এটাকে বলে 30 এর গণসংখ্যা, এটাকে বলে শূন্যর গণসংখ্যা। তাহলে দেখো প্রথমেই তোমাদের যেটা একটা আইডিয়া, সেটা হচ্ছে গণসংখ্যা মনে হয় একটা শ্রেণীর জন্য হয় না, নট দ্যাট। গণসংখ্যা কিন্তু একটা নির্দিষ্ট মানের জন্য হয়। আমি বললাম শূন্য পাইছে কয়বার, মানে কয়বার মানে কয়জন? 40 জন। 30 পাইছে কয়জন? 5 জন। কিন্তু আমি যদি এইভাবে জিজ্ঞেস করি আচ্ছা তোমাদের মধ্যে 0 থেকে 15 মধ্যে পাইছো কয়জন? হাত তুললে বললো ভাইয়া আমি গুনে দেখলাম 120 জন। 0 থেকে 15 মধ্যে পাইছে কয়জন? 120 জন। এবার আমি প্রশ্ন করলাম 15 থেকে 30 এর মধ্যে পাইছো কয়জন? 15 থেকে না, 16 থেকে বললাম। 16 থেকে 30 এর মধ্যে পাইছো কয়জন? দেখলাম 180 জন হাত তুলছে। ও সরি, টোটাল তো 200, শুধু 80 জন। তার মানে দেখো 0 থেকে 15 জন, 15 মার্ক পাইছে কয়জন? 120 জন। তার মানে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 120। দেখো এটা হচ্ছে শূন্যের গণসংখ্যা।
30-এর গণসংখ্যা, এটা কিন্তু সমান সমান, এটা হচ্ছে আমি জাস্ট দাগ দিয়ে বোঝাচ্ছি গণসংখ্যা। আর এটা বললাম 0 থেকে 15-এর মধ্যে গণসংখ্যা, 16 থেকে 30-এর মধ্যে গণসংখ্যা। গণসংখ্যা মানে কি? ঘটন সংখ্যা। গণসংখ্যার একটা নাম আছে ঘটন সংখ্যা। ঘটনাটা কয়বার ঘটছে? এই রেঞ্জের মধ্যে ঘটনাটা 120 বার ঘটছে, এই রেঞ্জের মধ্যে ঘটনাটা ঘটছে 80 বার। ভাইয়া বুঝাইতে পারলাম? এখন শোনো, এখন কথা হচ্ছে তোমাদের এখানে একটা কোশ্চেন আসে মাথায়, ভাইয়া তাহলে যে 15 পাইছে তারে কোথায় বসাবো? যে 15 পাইছে তারে কোথায় বসাবো? এটা হচ্ছে তোমাদের আইডিয়া যে ভাইয়া 15 পাইছে তারে কি এখানে বসাবো? 0 থেকে 15 পর্যন্ত। যে 15.5 পাইছে তারে কোথায় বসাবো? প্রশ্নটা এটা। 15.5 যে পাইছে 30-এর মধ্যে, তারে কোথায় বসাবো? এইটা করার জন্য দেখো, এটা হচ্ছে 0 থেকে 15। 15 একটা নাম্বার, নাম্বার কিন্তু দশমিকে হয়, মানে হচ্ছে নাম্বার হচ্ছে, নাম্বারের মধ্যে কিন্তু অবিচ্ছিন্নতা আছে। অবিচ্ছিন্নতা মানে বিচ্ছিন্ন কি? বিচ্ছিন্ন যেমন বিচ্ছিন্ন হচ্ছে এরকম, তোমাদেরকে কিভাবে বলবো? ধরো আমার হাতে আঙুল কয়টা? 5টা। এখন অ্যাক্সিডেন্টে একটা আঙুল কেটে গেল, মানে 4টা। বা অনেকের জন্মের সময় একটা আঙুল বেশি হয়, মনে করো 6টা। তাহলে আঙুলের সংখ্যা এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা কোনো ভগ্নাংশ হবে না। তুমি বলতে পারো না যে ভাইয়া আপনার 3টা আঙুল বড়, 1 2 3, এটা হচ্ছে একটু খাটো, এই জন্য এটার নাম 3.5। এটা বলতে পারবা না, পারবা না। তাহলে তুমি দেখো আঙুলের সংখ্যা এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে আঙুলের সংখ্যা হয় 5টা হবে, না 4টা হবে, না 6টা হবে। তার মানে 4 5 6 এদের মাঝখানে কিন্তু দশমিক কোনো সংখ্যা আসতে পারবে না। তার মানে আমার হাতে আঙুল কয়টা, আমার চোখে চোখ, মানে আমার চেহারার মধ্যে চোখ কয়টা? 2টা। আমাদের কান কয়টা? 2টা। সেগুলো কিন্তু বিচ্ছিন্ন সংখ্যা। এগুলা দেখো 4টা হোক 5টা হোক, মাঝখানে কোনো 4.2টা 4.5টা এটা হইতে পারে না। কিন্তু দেখো আমি যদি জিজ্ঞেস করি আমার উচ্চতা, আমার ওয়েট, যেমন আমার ওয়েট 71.1 কেজি হইতেই পারে। ভাত খাওয়ার পর 71.5 কেজি হয়ে গেল, হইতেই পারে। ওয়েটে কিন্তু এমন, কিন্তু ওয়েট মানে হচ্ছে ম্যাস অ্যাকচুয়ালি, হ্যাঁ, ভর। তো ওয়েট মানে কি এরকম কিছু হয় যে 71 কেজি হইতে পারবে, আবার 72 কেজি হইতে পারবে, দশমিক কিছু হইতে পারবে না, এরকম কিন্তু না। তার মানে ওয়েট বা ওজন, ঠিক তেমন উচ্চতা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন, বা আমরা এটাকে বলি হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন তথ্য যেগুলা, কন্টিনিউয়াস ডেটা যেগুলা, সেগুলা হচ্ছে দশমিকে থাকতে পারে। কিন্তু যেগুলা বিচ্ছিন্ন, ডিসক্রিট ডেটা বলে এগুলাকে, যেগুলো বিচ্ছিন্ন সেগুলোর মধ্যে কিন্তু কন্টিনিউটি থাকে না। দেখো 4-এর পরে একটা গ্যাপ দিয়ে 5, 5-এর পরে একটা গ্যাপ দিয়ে 6। তাহলে যেসব তথ্য অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে হচ্ছে এরকম বিচ্ছিন্ন না, সেটাকে বলে অবিচ্ছিন্ন। তাদেরকে আমরা যেটা করি, এটাকে একটু এরকম লিখে দিই যে ভাইয়া 0 থেকে এটাকে একটু আগে পিছায় দিব। আগে পিছায় দিব মানে এটাকে দিব এরকম 0 থেকে 15.5 পর্যন্ত, আর 16কে একটু পিছায় দাও, এটাকে 0.5 আগায় দিলাম, এটাকে 0.5 পিছায় দিলাম, 15.5। এখন তোমরা প্রশ্ন করো তাইলে ভাইয়া 15.5 তে কই বসাবো? এখন এটার দুইটা টেকনিক আছে, এটা কিন্তু কোনো কনক্রিট নিয়ম নাই। দুইটা টেকনিক আছে, একটাকে বলে ইনক্লুসিভ টেকনিক, একটাকে বলে এক্সক্লুসিভ টেকনিক। ইনক্লুসিভ টেকনিক মানে ইনক্লুড করা, আর এক্সক্লুসিভ টেকনিক মানে এক্সক্লুড করা। মানে হচ্ছে তোমাদের 9 10 ইন্টারমিডিয়েট লেভেলে ইনক্লুসিভ লেভেলটাই ইউজ করা হয়। ইনক্লুসিভ মানে আমি যখন লিখছি 0 থেকে 15.5, এটা দিয়ে বোঝায় 0 থেকে 15.5 পর্যন্ত, 0 থেকে 15.5 পর্যন্ত। ঠিক আছে, আমি আরেকটু দেই। মনে করো আমি কাউকে 0 দিব না, হ্যাঁ, 0 দিব না মানে ধরো মিনিমাম মার্ক হচ্ছে 5, পরীক্ষায় অ্যাটেন্ড করলেই 5 দিব, 0 দিচ্ছি না, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। পরীক্ষায় অ্যাটেন্ড করলেই দিব 5। আচ্ছা, এইটা তোমাদেরকে একটু পরে বলি, দিলাম 0 থেকেই দিলাম। আমি প্রথম তথ্যটা, এটার ব্যাপারে কথা নেক্সট ক্লাসে বলবো না, এখানে একটা ছোট্ট ঘাপলা আছে এটার জন্য। তো 0 থেকে 15.5 পর্যন্ত, মানে এটা হচ্ছে 15.5 সহ, আর এটা হচ্ছে 15.5 থেকে শুরু করে, মানে 15.5 এর পর থেকে শুরু করে 30 পর্যন্ত। 30 পর্যন্ত মানে 30 সহ,
এটা 15.5 পর্যন্ত মানে 15.5 সহ। ভাইয়া বুঝাইতে পারলাম কিনা? এটা 15.5 সহ। তোমরা শূন্যটা নিয়ে এখন মাথা ঘামাও না, শূন্যের ব্যাপারে আমি নেক্সট ক্লাসে বলবো। আপাতত দেখো 15.5 পর্যন্ত, আর এটা হচ্ছে 15.5 থেকে। তাহলে কেউ যদি 15.5 পায় তাকে কিন্তু এই গ্রুপে অ্যাড করবা, এই গ্রুপে না। ঠিক আছে? তাহলে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা গণসংখ্যা নিবেশন সারণীতে আমরা কি করব, যদি দেখি আমাদের তথ্যগুলো বিচ্ছিন্ন, তখন আমাদের এরকম দশমিক দিয়ে আগায় পিছায় দেওয়ার দরকার নেই। নেক্সট ক্লাসে এক্সাম্পল দেখালে ভালো বুঝবা। আর যখন দেখবো অবিচ্ছিন্ন তখন দশমিক দিয়ে আগায় পিছায় দিব। এবং এটা মানে হচ্ছে 15.5 পর্যন্ত, মানে কেউ যদি 15.5 পায় তাকে এই গ্রুপে অ্যাড করবে, 15.5 বেশি পেলে তাকে এই গ্রুপে অ্যাড করবে। মনে থাকবে? আরে আমার সাথে এক মসজিদে কি হয়েছে ওই ঘটনা বললে তো হাসবা। ওই সময় করোনা মোটামুটি ভালোই উপদ্রব ছিল, হ্যাঁ, মানে প্রথম দিকে তো মানুষ অনেক সিরিয়াস। আমি তো গরমের মধ্যে বসে আছি, দেখি কি ভিতরে এসি খালি হয়েছে, মানে ভিতর থেকে কিছু লোক বের হয়ে যাচ্ছে, তো আমি মোনাজাতটা ধরার জন্য ভিতরে গিয়ে বসছি। ভিতরে গিয়ে এই মোনাজাত ধরে বসছি, একটা বুড়া বেটা, মানে এইভাবে বলতেছি কারণ ওনার উপর আমার অনেক বিরক্ত লাগছে, এইভাবে বলতাম না বয়স্ক লোক, বাট ওনার উপর আমার অনেক বিরক্ত লাগছে। সে বসছে, বুঝছো, সে আমাদের দেখা মনে হলো কি আমার গায়ে কি কুষ্ঠ রোগ নাকি, সে বৈশা বৈশা, মানে আমি তোমাদের দেখাইতে পারলে ভালো হইতো, সে বৈশা বৈশা মানে শরীরটাকে ঘষা ঘষা আমার থেকে দূরে নিয়ে গেছে। মানে সে উঠে দাঁড়াচ্ছেও না, সে একটা জায়নামাজের উপর বসে আছে, এই যে দেখো জায়নামাজের উপর সে বসেছিল। আমি কি করছি, এখানে অনেক মানে মানুষ নাই, আমি এখানে গিয়ে বসে মোনাজাতটা ধরছি। সে মানে তোমার কি বলবো, মানে বডির নিচের পার্ট দিয়ে ঘষতে 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 এই জায়নামাজ নিয়ে ওই দিকে গেছে, মানে মোনাজাত ছাড়েও না, এরকম করে ধরে বসে গেছে, আর এটা ঘষতে ঘষতে ওই দিকে নিয়ে চলে গেছে। মানে আমারে দেখা আমি বলি বাপ রে বাপ, করোনার ভয়টা কি লোকটার, ওইদিকে কি কোনো লোক নাই, তাদের গায়ে করোনা নাই, এখন ওইদিকে লোক ছিল না দেখে আমার থেকে অলরেডি আমার থেকে সে 3-4 হাত দূরে, আরো দূরে যাওয়ার জন্য। আমি মনে মনে বললাম নামাজ পড়তে আসছে কি করতে, তো পিপি পইরা ঘরে বসে থাকবে, ওয়াশরুমেও যাবে না। আচ্ছা, সো নেক্সট ক্লাসে দেখা হবে আবার সবার সাথে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।